হ্যালো, আমি অনিন্দিতা। আমার চ্যানেল ফ্যাক্টস ভ্যালিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিটের 2019 থেকে 2021 পর্যন্ত রাসায়নিক বন্ধন চ্যাপ্টারের ওপর যে সমস্ত কোশ্চেন এসেছিল সেগুলো নিয়ে আলোচনা করব। চলে এসেছি প্রথম কোশ্চেন নিয়ে। এখানে বলা হয়েছে BF3 অণুর সংকরায়ন ও কেন্দ্রীয় পরমাণু অর্থাৎ বোরনের চারপাশে মোট কটি ইলেকট্রন আছে। এই কোশ্চেনটা 2019-এর। এখানে আমি লিখে দিচ্ছি এটা 2019-এর। এখানে বোরন কেন্দ্রীয় পরমাণু, যার পরমাণু ক্রমাঙ্ক 5, তাহলে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি তাহলে পাবো 1s2 2s2 2p1। তাহলে এইটা বহিস্থ কক্ষ, 2s আর 2p মিলে হচ্ছে বোরনের বহিস্থ কক্ষ, অর্থাৎ সেখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল 3টে ইলেকট্রন রয়েছে আর 3টে ফ্লোরিন পরমাণু যুক্ত হচ্ছে বোরনের সাথে, তবেই বন্ধন গঠন হচ্ছে। আর আমরা সংকরায়ন যখন নির্ণয় করি তখন আমরা জানি যে কেন্দ্রীয় পরমাণুর চারদিকে যতগুলি সিগমা বন্ধন থাকে তার সাথে কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত নিঃসঙ্গ ইলেকট্রন জোড়ের সংখ্যা যোগ করলে আমরা যে সংখ্যাটি পাবো তার করেসপন্ডিং আমরা সংকরায়ন বলতে পারবো। এখানে সংকরায়ন নির্ণয়ের ক্ষেত্রে আমরা প্রথমে স্টেরিক নাম্বার নির্ণয় করি। স্টেরিক নাম্বার সমান সমান হচ্ছে সিগমা বন্ধন সংখ্যা প্লাস নিঃসঙ্গ বা লোন পেয়ার সংখ্যা, নিঃসঙ্গ জোড় ইলেকট্রন সংখ্যা বা লোন পেয়ারের সংখ্যা। এখানে বোরনের ক্ষেত্রে দেখছি 3টে সিগমা বন্ধন গঠিত হয়েছে আর এখানে কোনো লোন পেয়ার নেই, অর্থাৎ 0, তাহলে স্টেরিক নাম্বার হবে 3। স্টেরিক নাম্বার আর সংকরায়ন এদের টেবিল আমি এখানে দিচ্ছি। যদি স্টেরিক নাম্বার 2 হয় তাহলে সংকরায়ন হয় sp, যদি 3 হয় স্টেরিক নাম্বার তাহলে হয় sp2, 4 হলে হবে sp3, 5 হলে হবে sp3d, 6 হলে sp, আচ্ছা আমি এখানটা কেটে লিখছি। স্টেরিক নাম্বার 5 হলে সংকরায়ন হবে sp3d, 6 হলে হবে sp3d2, এইভাবে চলতে থাকবে। আমরা এখানে দেখছি BF3-র ক্ষেত্রে স্টেরিক নাম্বার আমাদের এসেছে 3, অর্থাৎ sp2 হবে বোরনের সংকরায়ন BF3-তে। আর বোরনের চারপাশে আমরা কটা ইলেকট্রন দেখতে পাচ্ছি? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা। শুধু বোরন যদি মৌল হিসেবে অবস্থান করতো সেক্ষেত্রে তার বহিস্থ কক্ষে বা তার চারপাশে আমরা 3টে ইলেকট্রন দেখতে পেতাম, তার নিজের 3টে ইলেকট্রন। কিন্তু যেহেতু এখানে আমরা BF3 অণুর ক্ষেত্রে গণনা করছি সেই জন্য 3টে যে এক্সট্রা ইলেকট্রন এসেছে ফ্লোরিন থেকে সেগুলোকেও গণনা করতে হবে। অর্থাৎ BF3 অণুর ক্ষেত্রে তাহলে বোরনের নিজের 3টে ইলেকট্রন এবং 3টে ফ্লোরিন পরমাণু থেকে আগত 3টে ইলেকট্রন, টোটাল 6টা ইলেকট্রন হবে বোরন পরমাণুর বা কেন্দ্রীয় পরমাণুর চারপাশে থাকবে। তাহলে আমাদের আনসার হবে সংকরায়ন হবে sp2 এবং কেন্দ্রীয় পরমাণুর চারপাশে আমরা দেখলাম 6টা ইলেকট্রন রয়েছে। এই কোশ্চেনটার অপশান আমি লিখতে ভুলে গিয়েছি, আমি আনসারটা করে দেখিয়ে দিলাম। চলে এসেছি সেকেন্ড কোশ্চেনে। এই কোশ্চেনটি এসেছিল 2021 সালের নিট এক্সামে। এখানে বলা হয়েছে যে অপশান 4টে রয়েছে তার মধ্যে কোন দুটি আইসো ইলেকট্রনিক নয়। আইসো ইলেকট্রনিক বলতে আমরা কি বুঝি? যাদের মধ্যে ইলেকট্রন সংখ্যা সমান, অর্থাৎ সমান সংখ্যক ইলেকট্রন রয়েছে। অপশান 1-এ রয়েছে Mn আর Fe। সবকটা অপশান যদি তোমরা লক্ষ্য করো তাহলে ম্যাঙ্গানিজ আছে, লোহা আছে, অক্সিজেন আছে, ফ্লোরিন আছে, সোডিয়াম আছে আর ম্যাগনেসিয়াম আছে। এদের বিভিন্ন আয়ন আছে প্রকৃতপক্ষে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা 25, লোহার 26, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, সোডিয়ামের 11, ম্যাগনেসিয়ামের 12। এখানে অপশান 1-এ আছে Mn+2 আর Fe3+। দুটো ইলেকট্রন তাহলে ম্যাঙ্গানিজ ছেড়ে দিয়েছে, তাহলে Mn2+ 25টা ইলেকট্রন থাকার কথা নয়, থাকার কথা 25 - 2, অর্থাৎ Mn2+ লিখতে গেলে আমাদের সেটা করতে হবে 23টা ইলেকট্রন। 25টা ইলেকট্রনে শুধু ম্যাঙ্গানিজ সম্ভব। আর একই রকমভাবে Fe3+ হতে গেলেও 26টা থেকে 3টে ইলেকট্রন বেরিয়ে যাবে, অর্থাৎ 26 - 3 অর্থাৎ 23 হবে। তাহলে এখানে আমরা ফার্স্ট অপশনের ক্ষেত্রে দেখছি ম্যাঙ্গানিজ 2+ আর Fe3+ এর সমান সংখ্যক ইলেকট্রন আছে, অর্থাৎ এরা আইসো ইলেকট্রনিক। অক্সিজেন
2 মাইনাস হতে গেলে দুটো ইলেকট্রন নিতে হবে, তাহলে আগে থেকে 8টা ইলেকট্রন ছিল, দুটো ইলেকট্রন নিলে 10টা ইলেকট্রন হবে। ফ্লুরিন F মাইনাস হতে গেলে একটা ইলেকট্রন নিতে হবে, তাহলে 9-এর সাথে আরেকটা যোগ হয়ে ফ্লুরিন মাইনাসে হবে 10টা ইলেকট্রন। তাহলে এক্ষেত্রে অপশান 2তে দেখছি, সরি এটা অপশান 3, এক্ষেত্রে দেখছি যে O2 মাইনাস আর F মাইনাস দুটোর ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান। সোডিয়ামের ক্ষেত্রে অর্থাৎ অপশান 4, সেখানে সোডিয়াম প্লাস হয়েছে, অর্থাৎ 11টা থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে হয়েছে 10টা ইলেকট্রন। আর ম্যাগনেসিয়াম 2 প্লাসের ক্ষেত্রেও 12টা থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে হয়েছে 10টা ইলেকট্রন, তবে 2 প্লাস হতে পেরেছে। তাহলে এখানেও অপশান 4-এর ক্ষেত্রেও দেখছি সোডিয়াম প্লাস আর ম্যাগনেসিয়াম 2 প্লাসের ক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান। তাহলে এরা প্রত্যেকেই অর্থাৎ অপশান 4, অপশান 3 আর অপশান 1 এরা সবাই আইসো ইলেকট্রনিক। তাহলে আনসার হবে 2। Fe2 প্লাস হতে গেলে 26 থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যেতে হবে, তাহলে 26 মাইনাস 2 পাবো, অর্থাৎ 24, 24টা ইলেকট্রন থাকবে। আর ম্যাঙ্গানিজ 2 প্লাসে দেখেছিলাম 23টা ইলেকট্রন ছিল, তাহলে ম্যাঙ্গানিজ 2 প্লাসের ক্ষেত্রে 23টা ইলেকট্রন আর Fe2 প্লাসের ক্ষেত্রে 24টা ইলেকট্রন থাকবে, অর্থাৎ এক্ষেত্রে ইলেকট্রন সংখ্যা সমান নয়, তাই এরা আইসো ইলেকট্রনিক নয়। অপশান হবে সেকেন্ড। নেক্সট কোশ্চেনে বলা হয়েছে কোনটি অধ্রুবীয়। এখানে টোটাল 4টে অপশানে 4টে যৌগ রয়েছে। অধ্রুবীয় জানার জন্য প্রথমে এদের আমাদের জানতে হবে স্ট্রাকচার বা গঠন। প্রথমে রয়েছে SbCl5, এখানে অ্যান্টিমনি কেন্দ্রীয় পরমাণু আর তার সাথে যুক্ত হয়ে আছে 5টা ক্লোরিন পরমাণু। এই দুটি বন্ধনের যে লব্ধি মিউ হবে সেটা এই বন্ধনটার অপোজিট হবে, অর্থাৎ এদের 3টে বন্ধনের টোটাল যে মিউ আমরা পাবো অর্থাৎ ডাইপোল মোমেন্ট পাবো সেটা হবে 0। আর এই দুটো বন্ধনও একে অপরের অপোজিটে রয়েছে, তাহলে এদের লব্ধিও হবে 0। তাহলে এখানে SbCl5 ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক হবে 0। নেক্সট রয়েছে NO2, এক্ষেত্রে আমরা ডাইপোল মোমেন্ট পাবো এই বরাবর, অর্থাৎ এখানে দ্বিমেরু ভ্রামক 0 নয়, অর্থাৎ এটি ধ্রুবীয় অণু। তারপরে রয়েছে POCl3, POCl3-র ক্ষেত্রে যখন আমরা গঠন আঁকবো আমরা পাবো ফসফরাসের সাথে ডবল বন্ডে রয়েছে অক্সিজেন, তার সাথে সিঙ্গেল বন্ডে 3টে ক্লোরিন যুক্ত রয়েছে। এক্ষেত্রেও আমরা লব্ধি দ্বিমেরু ভ্রামক পাবো এই অভিমুখে, অর্থাৎ এটিও অধ্রুবীয় নয়, অর্থাৎ ধ্রুবীয় অণু। অপশান 4 রয়েছে CH2O, যেখানে কার্বনের সাথে দুটি হাইড্রোজেন সিগমা বন্ধনে আর একটি অক্সিজেন দ্বিবন্ধনে যুক্ত আছে। এখানেও আমরা মিউ পাবো কার্বন থেকে অক্সিজেনের দিকে, অর্থাৎ এক্ষেত্রেও ডাইপোল মোমেন্ট বা দ্বিমেরু ভ্রামক 0 নয়। তাহলে এখানে শুধুমাত্র SbCl5 অর্থাৎ প্রথম অপশানটিতে যে যৌগটি রয়েছে সেটির মিউ 0 বা দ্বিমেরু ভ্রামক 0, অর্থাৎ অধ্রুবীয় অণু। চলে এসেছি 5 নম্বর কোশ্চেনে। এখানে এটা 4 নম্বর কোশ্চেন হবে, এটা 2021 সালে এসেছিল। এখানে বলা হয়েছে নিচের 4টে সেটের মধ্যে কোনটির ক্ষেত্রে সবকটি অণুরই দ্বিমেরু ভ্রামক 0। এই 4টে অপশানে যে যে যৌগ আছে তাদের সবাইকে আমি এখানে লিখেছি এবং তাদের গঠন দেখিয়েছি। প্রথমে রয়েছে BF3, BF3-র ক্ষেত্রে একটু আগেও আমরা দেখেছিলাম যে এই বন্ধনের দ্বিমেরু ভ্রামক এই দুটি বন্ধনের লব্ধি দ্বিমেরু ভ্রামকের সমান এবং বিপরীতমুখী, তাই এখানে দ্বিমেরু ভ্রামক 0। যখন আমরা HF-এর ক্ষেত্রে দেখছি হাইড্রোজেন থেকে ফ্লুরিনের দিকে একটি ফাইনাইট দ্বিমেরু ভ্রামক রয়েছে, অর্থাৎ এখানে 0 নয় দ্বিমেরু ভ্রামক। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে এই দুটি বন্ধনের দ্বিমেরু ভ্রামক পরস্পরের সমান মানের এবং বিপরীতমুখী, তাই জন্য এখানে দ্বিমেরু ভ্রামক 0, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইডেরও দ্বিমেরু ভ্রামক 0। NF3-র ক্ষেত্রে এই 3টে নাইট্রোজেন ফ্লুরিন বন্ডের যে লব্ধি ডাইপোল মোমেন্ট রয়েছে তার অভিমুখ এই দিকে, আর এই নিঃসঙ্গ জোড় ইলেকট্রনের জন্য এই দিকে আরেকটি আমরা মিউ পাবো, কিন্তু এরা পরস্পরের সমান নয়, সেই জন্য এখানে মিউ 0 নয়, অর্থাৎ এখানে আমরা NF3-র ক্ষেত্রে অল্প হলেও
দ্বিমেরু ভ্রামক পাবো। এরপরে রয়েছে NH3। এক্ষেত্রেও আমরা যেহেতু নিঃসঙ্গজোড় ইলেকট্রন রয়েছে নাইট্রোজেনের, সেই জন্য আমরা এদিকে একটি দ্বিমেরু ভ্রামক পাবো। আর হাইড্রোজেনের থেকে নাইট্রোজেন যেহেতু অধিক তড়িৎ ঋণাত্মক, তাই এই তিনটে NH বন্ধের লব্ধি দ্বিমেরু ভ্রামক এই দিকে কাজ করবে, অর্থাৎ এইটা আর এইটা, এই দুটো মিউ পরস্পরের সাথে যুক্ত হয়ে যাবে এবং এখানে মিউয়ের একটা ফাইনাইট ভ্যালু থাকবে। তাহলে NH3 এরও দ্বিমেরু ভ্রামক শূন্য নয়। এবার চলে আসছি জল। জলের ক্ষেত্রেও একই রকম, এই অভিমুখে দ্বিমেরু ভ্রামক থাকবে এবং সেটা অবশ্যই শূন্য নয়। BeF2 ক্ষেত্রে পরস্পর বিপরীতমুখী সমান মানের দুটি মিউ কাজ করবে, দ্বিমেরু ভ্রামক হবে শূন্য। যখন আমরা প্যারাক্লোরো বেঞ্জিনের ক্ষেত্রে দেখব যে যেহেতু এই দুটি মিউয়ের মান সমান আর বিপরীতমুখী, তাই এখানে দ্বিমেরু ভ্রামক শূন্য হবে। আর এক্ষেত্রে যেহেতু অর্থো ডাইক্লোরো বেঞ্জিন রয়েছে, সেই জন্য এখানে আমরা একটা লব্ধি ভ্রামক পাবো এই অভিমুখে, অর্থাৎ এখানে দ্বিমেরু ভ্রামকের মান শূন্য হবে না। তাহলে আমরা মোট কটি অণু পেলাম যাদের দ্বিমেরু ভ্রামক শূন্য? একটা হচ্ছে প্যারা ডাইক্লোরো বেঞ্জিন, একটা হচ্ছে BF2, আর একটা হচ্ছে আমাদের BF3, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এই চারটে যেখানে আছে সেটাই হবে আমাদের অপশান। এই চারটে আছে অপশান 3-তে। BF3 রয়েছে যার মিউ 0, BeF2 রয়েছে যার মিউ 0, তারপর হচ্ছে CO2 যার মিউ 0, আর এখানে প্যারা ডাইক্লোরো বেঞ্জিন, এটারও মিউ 0। তাহলে আনসার হবে অপশান 3। নেক্সট কোশ্চেন রয়েছে কোনটির অস্তিত্ব নেই? এখানে চারটে অপশান আছে, লিথিয়াম 2, কার্বন 2, অক্সিজেন 2 আর হিলিয়াম 2। এই কোশ্চেনটা হচ্ছে আণবিক কক্ষক তত্ত্ব থেকে। এই কোশ্চেনটা এসেছিল 2020 সালের নিট এক্সামে। আমাদের এখানে বের করতে হবে বন্ড অর্ডার কত। বন্ড অর্ডার যদি পজিটিভ হয় তাহলে সেই অণুর অস্তিত্ব আছে, কিন্তু যদি নেগেটিভ বা 0 হয় সেক্ষেত্রে সেই অণুর কোনো অস্তিত্ব থাকবে না। তাহলে আমাদের প্রত্যেকটা অপশানকে চেক করতে হবে। বন্ড অর্ডার বের করার জন্য ইলেকট্রন বিন্যাস লাগবে। প্রথম যে ইলেকট্রন বিন্যাসটা আমি লিখেছি সেটা হচ্ছে সেই সমস্ত অণুর ক্ষেত্রে যাদের টোটাল ইলেকট্রন সংখ্যা 14 থেকে কম, আর যাদের 14টা ইলেকট্রনের থেকে বেশি ইলেকট্রন আছে তাদের ক্ষেত্রে 2 নম্বর ইলেকট্রন বিন্যাস। এখানে লিথিয়াম যেটা ফার্স্ট অপশানে রয়েছে, সেখানে টোটাল মানে এখানে যেহেতু দুটো লিথিয়াম পরমাণু আছে, তাহলে সেখানে তিনটে টোটাল 6টা ইলেকট্রন আছে। কার্বনের ক্ষেত্রে 6টা প্লাস মানে 6 + 6 12টা ইলেকট্রন আছে। অক্সিজেনের ক্ষেত্রে 8 + 8 মানে 16টা ইলেকট্রন আছে টোটাল। আর হিলিয়ামের ক্ষেত্রে টোটাল আছে 2 + 2 মানে 4টে ইলেকট্রন। তাহলে একমাত্র এই অক্সিজেনই হবে 2 নম্বর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী আমাদের দেখতে হবে, বাকিগুলো 1 নম্বর ইলেকট্রন বিন্যাস দিয়ে আমরা দেখতে পারবো। প্রথমে দেখছি অপশান 1-এর ক্ষেত্রে। অপশান 1-এ আছে টোটাল 6টা ইলেকট্রন। 6টা ইলেকট্রনের মধ্যে 1s সিগমা 1s-এ 2টো, সিগমা স্টার 1s-এ 2টো আর সিগমা 2s-এ 2টো। এটা হচ্ছে লিথিয়াম 2 এর জন্য। আর আমরা জানি বন্ড অর্ডার মানে যতগুলো ইলেকট্রন বন্ডিংয়ে আছে আর যতগুলো ইলেকট্রন অ্যান্টি বন্ডিংয়ে আছে তাদের অন্তরফলের আমরা গড় করব, মানে হাফ করব, তাহলে সেটাই হয় বন্ড অর্ডার। এখানে বন্ডিং কক্ষে আছে 2 2 4টে আর অ্যান্টি বন্ডিংয়ে আছে শুধু 2টো। বাই 2 করলে আমরা পাচ্ছি 1, অর্থাৎ একটা পজিটিভ এন্টিটি বা একটা পজিটিভ সংখ্যা। তাহলে লিথিয়াম 2 যে অণুটা রয়েছে তার অস্তিত্ব সম্ভব। এবার চলে আসছে সেকেন্ড অপশান। সেকেন্ড অপশান মানে হচ্ছে C2। টোটাল ইলেকট্রন আছে 12টা। ইলেকট্রন বিন্যাস হবে এই 1 নম্বর ইলেকট্রন বিন্যাসের অনুযায়ী। তাহলে সেটা হবে সিগমা 1s-এ 2টো, সিগমা স্টার 1s-এ 2টো, সিগমা 2s-এ 2টো, সিগমা স্টার 2s-এ 2টো। এখানে ব্র্যাকেট দিয়ে প্রকাশ করলে সঠিক হয়। ব্র্যাকেটটা আমি আগেও দিইনি, এখন দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে 8টা ইলেকট্রন বসে গেছে। তারপরে পাই 2p(x) আছে আর পাই 2p(y) আছে। এরা যেহেতু একই শক্তি সম্পন্ন তাই এদের একই সাথে পূরণ করতে হবে। এখানে একটা ইলেকট্রন গেলে এখানেও একটা ইলেকট্রন যাবে। আমাদের টোটাল 8টা বসে গেছে আর 4টে আছে, তাহলে এখানে আমরা 2 করে বসিয়ে দিতে পারবো। এবার আমরা C2-র বন্ড অর্ডার দেখব। বন্ড অর্ডারে কটা ইলেকট্রন বন্ডিংয়ে আছে? 1 2 মানে 2 4টে
5টা 6টা 7টা 8টা, টোটাল 8টা আছে বন্ডিং অরবিটালে, আর অ্যান্টি বন্ডিংয়ে আছে দুটো 4টে বাই 2, এটা সমান সমান হবে 2, একটা পজিটিভ সংখ্যা। তাহলে C2 যে অণু রয়েছে তারও অস্তিত্ব সম্ভব। আচ্ছা, এখানে এটা দেখা যাচ্ছে না, আমি একটু নামিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, তাহলে C2 অণুরও অস্তিত্ব আছে। আচ্ছা, আমাদের নেক্সট অপশান ছিল O2। O2তে টোটাল ইলেকট্রন আমরা দেখেছিলাম ছিল 16টা, অর্থাৎ 2 নম্বর ইলেকট্রন বিন্যাস অনুযায়ী হবে। এটা আগের ক্লিপে স্পষ্ট দেখা যাচ্ছিল, তোমরা আরেকবার চেক করে নিও ওখান থেকে। তাহলে সিগমা 1s থাকবে দুটো, সিগমা স্টার 1s দুটো, সিগমা 2s দুটো, সিগমা স্টার 2s দুটো, সিগমা 2pz দুটো। তাহলে এখানে হয়ে গেল, আমি বসিয়ে দিয়েছি 10টা ইলেকট্রন, এখনও আরও 6টা ইলেকট্রন আছে। এরপরে আছে পাই 2px আর পাই 2py, যাদের শক্তি সমান। এখানেও দুটো ইলেকট্রন বসে যাবে। টোটাল হলো 1 2 3 4 5 6 7, 14টা হয়েছে। আরও দুটো ইলেকট্রন আছে, তাহলে এখানে 3টে করে বসে যাবে। তাহলে আমি এখানে বন্ড অর্ডার বের করব। বন্ড অর্ডার বের করার জন্য বন্ডিংয়ে কটা আছে, 2 3 4টে 5টা 6টা, আর এখানে টোটাল 6টা, অর্থাৎ 12টা। আর এখানে আছে অ্যান্টি বন্ডিংয়ে 2 2 4টে, বাই 2 করলে হবে 8 বাই 2 সমান সমান 4। এটাও হচ্ছে একটা পজিটিভ সংখ্যা, তাহলে C2 অণুরও অস্তিত্ব আছে। তাহলে বাকি রইল হিলিয়াম 2। তাহলে এখানে এমনিই বোঝা যাচ্ছে বাকি 3টে যখন অস্তিত্ব আছে, তাহলে অপশান 4 অর্থাৎ হিলিয়াম 2টাই হবে আনসার। তবু আমরা করে দেখছি। এখানে 4টে ইলেকট্রন টোটাল ছিল, সিগমা 1s দুটো আর সিগমা স্টার 1s দুটো। তাহলে বন্ড অর্ডার হবে, বন্ডিংয়ে আছে দুটো ইলেকট্রন, অ্যান্টি বন্ডিংয়ে আছে দুটো ইলেকট্রন, বাই 2 অর্থাৎ 0। যেহেতু 0 হচ্ছে, সেই জন্য এই হিলিয়াম 2 এর কোনো অস্তিত্ব নেই। তাহলে আমাদের আনসার হবে অপশান 4 অর্থাৎ হিলিয়াম 2, এই অণুটার কোনো অস্তিত্ব নেই। চলে এসেছি নেক্সট কোশ্চেন নিয়ে। এবার 6 নম্বর কোশ্চেনটা দেখছি। এখানে রয়েছে দুটো কলাম, যাদের মধ্যে ম্যাচ করাতে হবে। 1 নম্বর কলামে আছে কোঅর্ডিনেশন নাম্বার এবং শঙ্করায়ন দেওয়া রয়েছে, আর দ্বিতীয়টাতে রয়েছে অণুর আকার, অর্থাৎ কোন শঙ্করায়ন আর কোঅর্ডিনেশন নাম্বারের জন্য কোন আকারটা হবে। যেমন ধরো এখানে রয়েছে কোঅর্ডিনেশন নাম্বার 4 আর শঙ্করায়ন sp3। কোনো অণুর ক্ষেত্রে এই কোঅর্ডিনেশন নাম্বার 4 আর sp3 শঙ্করায়ন হলে সেই অণুর আকার কেমন হবে, সেটা এই চারটের মধ্যে কোনটা আমাদের ম্যাচ করাতে হবে। এইভাবে ABCD প্রত্যেকটাকে এই চারটের সাথে ম্যাচ করাতে হবে, এবং এখানে অপশানগুলো আমি লিখেছি। এবার এটাকে সলভ করব। এই কোশ্চেনটা এসেছিল 2020 নিট এক্সামে। আমরা জানি যে যখন কোনো অণুর ক্ষেত্রে কোঅর্ডিনেশন নাম্বার 4 আর শঙ্করায়ন sp3 হয়, তখন তার আকার হয় চতুস্তলক বা চতুস্তলকীয়, অর্থাৎ টেট্রাহেড্রাল। তারপরে 4 কোঅর্ডিনেশন নাম্বার অথচ শঙ্করায়ন dsp2 হলে সেক্ষেত্রে অণুর আকার হবে ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অর্থাৎ এইটা ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় বা ট্রাইগোনাল বাইপিরামিডাল। এরপরে রয়েছে কোঅর্ডিনেশন নাম্বার 5 আর শঙ্করায়ন sp3d। এটা হবে বর্গ সমতলীয় বা স্কোয়ার প্ল্যানার, অর্থাৎ সি যেটা রয়েছে 5 কোঅর্ডিনেশন নাম্বার sp3d, সেক্ষেত্রে আকার হবে বর্গ সমতলীয় বা স্কোয়ার প্ল্যানার। আর কোঅর্ডিনেশন নাম্বার 6 এবং d2 sp3 হলে সেটা হবে অক্টাহেড্রাল বা অষ্টতলকীয়, d2 sp3 অষ্টতলক বা অষ্টতলকীয় অক্টাহেড্রাল। আচ্ছা, খানিকটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তাহলে চতুস্তলক এটা হচ্ছে A, এটা B, এটা C, এটা D। চতুস্তলক ছিল অপশান নাম্বার 3, ত্রিকোণীয় অপশান নাম্বার 1, বর্গ সমতলীয় 4 নম্বরে ছিল, আর অষ্টতলকীয় ছিল 2 নম্বরে। তাহলে আমরা কি পেলাম, A3, এখানে পাশে লিখছি A3, তারপরে B1, C4, D2,
এই অপশানটাকে আমাদের খুঁজে বের করতে হবে। এখানে 2 আছে, হবে না। A3 আছে, এটাতে B1, এটাও হবে না। আমাদের B1 এসছে, এখানে B4 আছে, তাহলে এই দুটো অপশানই হবে না। তারপরে A4, আমাদের A3 এসেছে, তাহলে এটাও হবে না। তাহলে এখানে দেখি A3, B1, C4, D2, তাহলে আমাদের অপশান হবে এটা। চলে এসেছি নেক্সট কোশ্চেন নিয়ে। এখানে বলা হয়েছে 4টে অপশানের মধ্যে কোনটি ভুল। অপশানে রয়েছে কয়েকটি যৌগ এবং তাদের আকার। যদি যৌগটির সাথে আকারটি ম্যাচ না করে তাহলে সেটা ভুল হবে। আকার জানার জন্য আমাদের কোঅর্ডিনেশন নাম্বার বা স্টেরিক নাম্বার নির্ণয় করে সংকরায়ন নির্ণয় করতে হবে। স্টেরিক নাম্বার কিভাবে বের করব? কেন্দ্রীয় পরমাণুতে উপস্থিত সিগমা বন্ধন সংখ্যা প্লাস নিঃসঙ্গ জোড় ইলেকট্রন সংখ্যা যোগ করলেই আমরা স্টেরিক নাম্বার বা কোঅর্ডিনেশন নাম্বার পেয়ে যাব। সেই নাম্বারটা যদি 2 হয় তাহলে সংকরায়ন হবে sp3, হলে হবে sp2, 4 হলে হবে sp3, আর 5 হলে হবে sp3d। এইভাবে চলতে থাকবে। আর এই সংকরায়নের সাথে আমাদের আকারগুলো নির্ণয় করতে, মানে সংকরায়ন দ্বারাই আকারগুলো নির্ণয় করতে হবে অণুগুলির। তাহলে প্রথমে রয়েছে PCl5। PCl5 এর কেন্দ্রীয় পরমাণু ফসফরাস, ফসফরাস 5টা ক্লোরিন পরমাণুর সাথে 5টা সিগমা বন্ধন গঠন করেছে। তাহলে কেন্দ্রীয় পরমাণুতে সিগমা বন্ধন সংখ্যা 1, 2, 3, 4, 5। আর এখানে কোনো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নেই, তার কারণ ফসফরাসের বহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন থাকে আর সেই 5টাই বন্ধন গঠনে ব্যবহার হয়ে গেছে। তাহলে স্টেরিক নাম্বার সমান সমান এক্ষেত্রে আমরা কি পাচ্ছি? 5 + 0 মানে 5। 5 হলে তার সংকরায়ন হবে sp3d। আর sp3d সংকরায়িত কোনো অণুর ক্ষেত্রে, যেখানে কোনো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নেই, তার ক্ষেত্রে আকার হয় ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়। তাহলে এখানে অপশান এতে দেওয়া রয়েছে শুধু ত্রিকোণীয়, তাহলে এই অপশানটা ভুল। তাহলে আমরা প্রথমেই আনসার পেয়ে গেলাম, তবুও আমরা বাকি অণুগুলোকে একবার চেক করব। তারপরে রয়েছে SF6। SF6 মানে সালফার কেন্দ্রীয় পরমাণু, আর এখানে সালফার 6টা ফ্লুরিন পরমাণুর সাথে 6টা সিগমা বন্ধন গঠন করেছে, অর্থাৎ সালফারের বহিস্থ কক্ষে উপস্থিত 6টা ইলেকট্রনই বন্ধন গঠনে ব্যবহার হয়ে যাওয়া, এখানে কোনো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নেই। তাহলে স্টেরিক নাম্বার সমান সমান হবে বন্ধন সংখ্যা, সিগমা বন্ধন সংখ্যা 6 + 0 মানে 6, অর্থাৎ sp3d2, আর সেটা হবে অষ্টতলকীয়, অর্থাৎ এই আকার ঠিক আছে, অর্থাৎ অপশান বি ঠিক আছে। তারপরের অপশানে ছিল BeCl2। বেরিলিয়াম 2টো ক্লোরিন পরমাণুর সাথে 2টো সিগমা বন্ধন গঠন করেছে এবং বেরিলিয়ামের বহিস্থ কক্ষে 2টোই ইলেকট্রন থাকে, অর্থাৎ এখানে আর কোনো নিঃসঙ্গ জোড় ইলেকট্রন নেই। তাহলে স্টেরিক নাম্বার হবে 2 + 0 দ্যাট ইজ 2, অর্থাৎ সংকরায়ন হবে sp, অর্থাৎ এর আকার হবে সংকরায়ন অনুযায়ী রৈখিক। তাহলে অপশান সিও ঠিক আছে। এবার দেখব অপশান ডি, মানে হচ্ছে NH3। নাইট্রোজেন 3টে হাইড্রোজেন পরমাণুর সাথে বন্ধন গঠন করেছে, কিন্তু নাইট্রোজেনের বহিস্থ কক্ষে 5টা ইলেকট্রন থাকে, এখানে 3টে ইলেকট্রন ব্যবহার হয়েছে 3টে বন্ধন গঠনে, বাকি 2টো রয়েছে নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রূপে। তাহলে সিগমা বন্ধন সংখ্যা 3, নিঃসঙ্গ জোড় রয়েছে 1টি, তাহলে স্টেরিক নাম্বার হবে 4 মানে sp3। sp3 হলে আমরা জানি যে সেটা কি হওয়ার কথা, সেটা হওয়ার কথা চতুস্তলক, কিন্তু এক্ষেত্রে যেহেতু sp3 সংকরায়নের সাথে কেন্দ্রীয় পরমাণুতে একটা নিঃসঙ্গ জোড় ইলেকট্রন, মানে এক জোড়া নিঃসঙ্গ জোড় ইলেকট্রন রয়েছে, সেই জন্য এই চতুস্তলক আকারটা একটু বিকৃত হবে, বিকৃত হয়ে হবে ত্রিকোণীয় পিরামিডীয় বা বিকৃত চতুস্তলক। এখানে আমরা যে অপশানটা পেয়েছিলাম সেটা ছিল PCl5, অর্থাৎ আনসার হবে অপশান এ।